তো নমস্কার বন্ধুরা, এবারে আমরা একটা টপিক নিয়ে ডিসকাস করব যার নাম হচ্ছে ভাষাগত দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ স্কিল। তো ল্যাঙ্গুয়েজ স্কিল থেকে কিন্তু আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, এটা 100% কনফার্ম। তাই আজকের ক্লাসটা একটু দীর্ঘ হবে, কারণ ভাষাগত দক্ষতা সম্পূর্ণটা আজকে আমরা কভার করার চেষ্টা করব একই ক্লাসে। অনুরোধ থাকবো শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে, কারণ এটা হচ্ছে কনসেপ্টের ক্লাস। কনসেপ্ট যদি ভালো করে বুঝতে পারেন তাহলে এমসিকিউ নিয়ে ভাবতে হবে না, বিকজ কনসেপ্ট ইজ পাওয়ার। যদি আপনারা কনসেপ্ট ভালো করে বুঝে নিন তাহলে যে কোনো প্রশ্ন আসলে আপনারা আরামসে বিন্দাস সলভ করতে পারবেন। তো চলুন দেরি না করে আজকে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসের টপিকের নাম হচ্ছে ভাষাগত দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ স্কিল। পুরো ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখি যে ভাষাগত দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ স্কিল মানে কি। পারস্পরিক ভাব বিনিময় বা যোগাযোগের মাধ্যম হচ্ছে ভাষা। অর্থাৎ আমরা একজনের সঙ্গে আরেকজনের যদি যোগাযোগ করতে চাই বা দুইজন বা ততোধিক ব্যক্তির সঙ্গে যদি আমরা কোনো একটা ভাব বিনিময় করতে চাই, তখন আমাদের কি প্রয়োজন হয়? আমাদের ভাষার প্রয়োজন হয়। আর এই যোগাযোগ সম্পূর্ণতা লাভ করে ভাষার দক্ষতার উপর। ভাষা দক্ষতা মানে যত ভালো হবে আমাদের যোগাযোগ তত ভালো, মানে মধুর হবে বা শক্তিশালী হবে বা সাকসেসফুল হবে আমরা বলতে পারি। তাই ভাষা শিক্ষার ক্ষেত্রে এই ভাষা দক্ষতাকে বা ল্যাঙ্গুয়েজ স্কিলকে আলোচনা করা খুব গুরুত্বপূর্ণ। তো এই ল্যাঙ্গুয়েজ স্কিলকে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে। ল্যাঙ্গুয়েজ স্কিলকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শ্রবণ মানে লিসেনিং, 2 নম্বর হচ্ছে কথন মানে হচ্ছে স্পিকিং, এটা হচ্ছে শ্রবণ মানে লিসেনিং, তারপর স্পিকিং, তারপর রিডিং মানে পঠন, আর রাইটিং মানে লিখন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ভাষাগত দক্ষতাগুলিকে ক্রমান্বয়ে সাজিয়ে লিখলে কী হয়। তো প্রশ্ন কারেক্ট আনসার হবে LS আর W। আপনারা সবসময় এই সিকোয়েন্সে রাখবেন। পরীক্ষায় অপশন থাকবে শ্রবণ, কথন, পঠন, লিখন, কথন, পঠন, লিখন, শ্রবণ, লিখন, কথন, পঠন, শ্রবণ, শ্রবণ, লিখন, কথন, পঠন। কিন্তু না, সবসময় আপনারা LS আর W এই ফরম্যাট অনুযায়ী রাখবেন। অর্থাৎ প্রথমে শ্রবণ আসবে, তারপর কথন আসবে, তারপর পঠন আসবে, তারপর লিখন আসবে। আমরা সম্পূর্ণ ডিটেলসে আবার জানার চেষ্টা করব। তো এবার আমরা দেখি, এখানে দেখুন এই যে শ্রবণ, কথন, পঠন এবং লিখন যে চারটা আছে, এই চারটাকে আবার আমরা দুটা ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, দুটা ভাগে। একটা হচ্ছে কি, একটাকে বলতে পারি আমরা কি বলি রিসেপটিভ স্কিল, আরেকটাকে কি বলি আমরা প্রোডাক্টিভ স্কিল। রিসেপটিভ স্কিল মানে কি গ্রহণমূলক দক্ষতা, আর প্রোডাক্টিভ স্কিল বা প্রোডাক্টিভ স্কিলের আরেকটা নাম আছে যেটাকে বলা হয় এক্সপ্রেসিভ স্কিল। মনে রাখবেন, প্রোডাক্টিভ স্কিলের আরেকটা নাম হচ্ছে এক্সপ্রেসিভ স্কিল, অবলিক দিয়ে দিলাম। আচ্ছা, তো এই রিসেপটিভ স্কিল, তো রিসেপটিভ স্কিলের বা রিসিভ শব্দের অর্থ কি গ্রহণ করা, তাই তো রিসিভ শব্দের অর্থ গ্রহণ করা। আচ্ছা, আপনি কখন গ্রহণ করবেন একটু মাথায় রাখুন, আপনি কখন গ্রহণ করবেন। আমি আপনাকে এবার কিছু বলছি, ওই যে শুনছেন আমি কিছু বলছি, ইয়েস আপনাকে ভাই। আচ্ছা, আমি আপনাকে কিছুটা বলছি, আপনি যে শুনতে পাচ্ছেন এটা আপনি শ্রবণ করছেন, আর আপনি যে শুনছেন সেটা আপনি কি করছেন ভাই, গ্রহণ করছেন, তাই তো। একটু ভালো মতো ভাবুন, আপনি যে গ্রহণ, আমরা বলেছি রিসেপটিভ মানে কি গ্রহণমূলক দক্ষতা। ঠিক আছে, গ্রহণমূলক দক্ষতা। আপনি কোনো কিছু শুনছেন, শোনার মাধ্যমে আপনি গ্রহণ করতে পারেন যে কোনো কারোর বক্তব্য বা রাস্তার দিকে চলে হাঁটা মানুষের কথা বা যে কোনো কিছু আপনি যখন শুনবেন তখন সেটা আপনি কি করবেন, গ্রহণ করবেন। সুতরাং রিসেপটিভ স্কিল আমরা বলতে পারি শ্রবণ হচ্ছে আমাদের কি রিসেপটিভ স্কিল, অর্থাৎ আমরা যদি বলি লিসেনিং হচ্ছে আমাদের কি গ্রহণমূলক দক্ষতা। পরীক্ষায় প্রশ্ন আসবে গ্রহণমূলক দক্ষতা কোনগুলি, বা উৎপাদনমূলক দক্ষতা কোনগুলি, বা প্রকাশমূলক দক্ষতা কোনগুলি। এবারে আপনি যদি কোনো কিছু একটা পার্ট করেন, ধরে নিন এই ক্লাসের পিডিএফটা আমি আপনাকে দিয়ে দেব। ঠিক আছে, ক্লাসের পর আপনি এই ক্লাসের পিডিএফ নোটস হয়তো বা পেয়ে যাবেন, আমাদের অ্যাপে পেয়ে যাবেন। ঠিক আছে, অ্যাপ প্লে স্টোরে অ্যাপ সহজগুরু অ্যাপ রয়েছে, তো এই অ্যাপটা ডাউনলোড করলে আপনারা অ্যাপে এটা পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, এই পিডিএফটা পেয়ে যাবেন। আচ্ছা, তো এই পিডিএফটা যখন পেয়ে গেলেন তখন এই জিনিসটা যখন আপনি পড়লেন, পড়ার পর আপনি এই পড়ে কি করবেন,
এখান থেকে কি কি সারমর্ম জিনিস আছে এই জিনিসগুলো গ্রহণ করবেন, তাই তো? গ্রহণ করবেন না? এই যে পিডিএফটা দিয়ে দিলাম, দেওয়ার পর আপনারা কি করলেন, এটা পাঠ করলেন বা সম্পূর্ণটা আপনারা মনোযোগ সহকারে পড়লেন। পড়ার পর আপনারা কি করবেন, এটাকে আপনারা পড়ছেন মানে কিছু না কিছু একটা গ্রহণ করছেন। তার মানে পঠনও আমাদের হয়ে যাবে কি রিসেপটিভ স্কিল। পঠনও আমাদের হয়ে যাবে কি রিসেপটিভ স্কিল। এবার আপনি কিছু বলছেন, একটু মাথায় রাখবেন, আপনি কিছু বলছেন। আচ্ছা, আপনি বলতে সময় কি কোনো কিছু গ্রহণ করেন? বলা মানে কি, আপনি কিছু বলছেন মানে আপনার মনের ভাবটাকে প্রকাশ করছেন, ঠিক আছে? আপনি কোনো কিছু বলছেন মানে আপনার মনের কথাটাকে প্রকাশ করছেন। তো যেহেতু কথা বলার মাধ্যমে আমরা কোনো কিছু প্রকাশ করি, আমার মনের ভাবটা প্রকাশ করি কিসের মাধ্যমে? কথা বলার মাধ্যমে। তো যেহেতু কথা বলে আমি মনের ভাব প্রকাশ করি, সুতরাং কথনটা হচ্ছে আমার এক্সপ্রেসিভ স্কিল। এক্সপ্রেসিভের বাংলাটা হচ্ছে প্রকাশমূলক দক্ষতা, বা এটা আরেকটা নাম হচ্ছে প্রোডাক্টিভ স্কিল, যেটাকে বলা উৎপাদনমূলক দক্ষতা। এবার কোনো কথা আছে, কিছু কথা আছে যেটা আপনি মুখে বলতে পারছেন না। এমন কিছু কথা আছে যে কথাগুলো আপনি সচরাচর মুখে বলতে পারেন না, বা এবারে এমন একটা মানে পরিস্থিতির মধ্যে পড়ছেন যে আপনি মুখে বলতে পারছেন না। আপনি একটা কাগজের টুকরায় লিখে আপনি দিয়ে দিলেন, ঠিক আছে? যাকে দেওয়ার তাকে দিয়ে দিলেন, সে আপনার সেই লিখিত অংশটুকু পাঠ করে বা পড়ে সে বুঝে গেল। অর্থাৎ আপনার লেখার মাধ্যমে সে কিন্তু বুঝতে পারলো, অর্থাৎ আপনি লেখার মাধ্যমেও আপনার মনের ভাবটা প্রকাশ করছেন। তার মানে লিখনও হচ্ছে প্রকাশমূলক দক্ষতা। তো এখান থেকে আমরা ক্লিয়ার হলাম, কি ক্লিয়ার হলাম স্যার? যে আমাদের দুইটা স্কিল আছে, একটা হচ্ছে কি রিসেপটিভ স্কিল, আর একটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। রিসেপটিভ স্কিল কোনগুলো? এক নম্বর হচ্ছে শ্রবণ, শ্রবণ মানে লিসেনিং, আর হচ্ছে কি রিডিং, ঠিক আছে, মানে পঠন। আর প্রোডাক্টিভ স্কিল বা যদি বলি এক্সপ্রেসিভ স্কিল, তো এটা কোনগুলো স্যার? এটা হচ্ছে স্পিকিং এবং রাইটিং। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এবার আমরা পরবর্তী যাই। এবার দেখুন, দুই ধরনের ফাংশন রয়েছে, একটা হচ্ছে গ্রহণধর্মিতা। তো গ্রহণধর্মিতাকে বলা হয় কি রিসেপটিভ ফাংশন বা রিসেপটিভ স্কিল। যে কোনোটা আসতে পারে পরীক্ষায়, যা আসবে আপনি শুদ্ধ দেবেন। তার 2 নম্বরটা হচ্ছে কি প্রকাশধর্মিতা। প্রকাশধর্মিতা মানে কি? প্রকাশমূলক দক্ষতা, মানে প্রকাশ করা। আমরা কী করে প্রকাশ করি আমরা বুঝলাম। আর তার আরেকটা নাম আছে যেটাকে আমরা বলতে পারি, এটা অথবা হবে এবং না অথবা, এখানে অথবা থাকবে, উৎপাদনমূলক ধর্মিতা, অর্থাৎ প্রোডাক্টিভ অর এক্সপ্রেসিভ ফাংশন। আচ্ছা, গ্রহণধর্মিতা এবং রিসেপটিভ ফাংশন মানে কি? যা কিছু বলা হচ্ছে তার বোঝার ক্ষমতা, এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজ। আমরা যে ভাষাটা, যে স্পোকেন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় সেই ভাষাটা বোঝার ক্ষমতা। একজনে কেউ কিছু একটা বললো, সেটা যদি আমি বুঝতে পারি তাহলে সেটা আমি কী করছি? গ্রহণ করছি। এবার আমি আপনাকে বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। আমি একটা সেন্টেন্স আপনাকে বলবো, কিংচুং পোংনাং চিংন। আপনি কিছু বুঝলেন? আবার বলি, কিং নং চাংপা বংন। আপনি কিছু বুঝলেন? কিছু বুঝলেন না। কারণ কি? আমার এই স্পোকেন ল্যাঙ্গুয়েজটা আন্ডারস্ট্যান্ডের জন্য নয়, এটা ভুল, এটা শুদ্ধ নয়। অর্থাৎ এর দ্বারা আপনি কোনো কিছু বুঝতে পারলেন না। তো এর দ্বারা আপনি কোনো কিছু বুঝতে পারলেন না, তার মানে এটা আপনি গ্রহণ করতে পারলেন না, এটা আপনার গ্রহণধর্মিতা হলো না। গ্রহণ এটাই হবে যে আপনি যা কিছু মানে শুনছেন সেটা যদি বুঝতে পারেন, শুনে যদি বুঝতে পারেন, তখন সেটা আপনার গ্রহণ হবে। আবার হচ্ছে লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা। তো লিখিত ভাষাকে আমরা কী করে বুঝি? নিশ্চয়ই পঠন করে বুঝি বা রিডিং করে বুঝি। লিখিত ভাষাকে আমরা বুঝি কী করে বুঝি? লিখিত ভাষাকে আমরা রিড করে বা রিডিংয়ের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি বা বুঝি। এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ। তো এই দুইটা হচ্ছে কি, যা কিছু শুনবো, তো শোনা মানে কি লিসেনিং, আলটিমেটলি ঘুরিয়ে জায়গা যাচ্ছে। লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা, এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ। তো রিটেন ল্যাঙ্গুয়েজ আমরা কী করে বুঝতে পারবো? এগুলো হচ্ছে মনে করুন রিটেন ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে রিটেন ল্যাঙ্গুয়েজ, এখানে ভাষা লেখা আছে। তো এই লেখাগুলো আমি যতক্ষণ পড়বো না ততক্ষণ কি বুঝতে পারবো? আমাকে তো পড়তে হবে। তো পড়ার মাধ্যমে না আমার গ্রহণ দক্ষতা আসবে। আলটিমেটলি রিডিং চলে আসলো। নেক্সট দেখি কী দেওয়া আছে। প্রকাশমূলক দক্ষতা মানে কি? বলার মাধ্যমে বক্তব্যের বিষয়কে প্রকাশ করা। আমি যা বলতে চাচ্ছি, এবিলিটি টু এক্সপ্রেস আইডিয়া ইন স্পিচ, অর্থাৎ স্পিচের মাধ্যমে, কথা বলার মাধ্যমে, কথনের মাধ্যমে আমি আমার মনের ভাব বা বক্তব্যকে যখন আমি প্রকাশ করব, তখন সেটা হবে প্রকাশমূলক ধর্মিতা বা উৎপাদনমূলক ধর্মিতা। অর্থাৎ এখানে বলতে পারি স্পিকিং,
ঠিক আছে। লিখিতভাবে কোনো বক্তব্যকে প্রকাশ করা, এই যে বললাম হয়তো আপনি কোনো কথা মুখে বলতে পারছেন না, কাগজে টুকরো লিখে দিলেন, তখন সেটা আপনি আপনার লিখিত আকারে আপনি মনের ভাব প্রকাশ করলেন, এটা হচ্ছে রাইটিং। তো এটা হচ্ছে কি আমাদের প্রকাশমূলক দক্ষতা বা উৎপাদনমূলক দক্ষতা আমরা বলতে পারি। তো ভাষাগত দক্ষতাকে জেনারেলি দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে গ্রহণমূলক দক্ষতা, একটা হচ্ছে প্রকাশমূলক দক্ষতা। তো গ্রহণমূলক দক্ষতা দুই প্রকার, একটা হচ্ছে শ্রবণ এবং পঠন, আর প্রকাশমূলক দক্ষতা আরও দুই প্রকার, একটা হচ্ছে কথন এবং লিখন। বুঝা গেল? শ্রবণ, যেমন শ্রবণ, কথন, পঠন, লিখন, চারটা আমাদের অংশ আছে, তাই তো? চারটা ভাষা দক্ষতাকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। তো এই চারটা ভাগের প্রথম ভাগ হচ্ছে শ্রবণ। এবার আমরা শ্রবণ নিয়ে আলোচনা করব। চার ধরনের ভাষা দক্ষতা আছে, শ্রবণ, কথন, পঠন, লিখন। এই চার প্রকার ভাষা দক্ষতার মধ্যে প্রথম স্থান দেওয়া হয় শ্রবণকে। শ্রবণকে কত নম্বর স্থান দেওয়া হচ্ছে? প্রথম স্থান। এখন প্রশ্ন হলো শ্রবণ কি? এখন কথা হচ্ছে যে শ্রবণ কি, প্রশ্নটা হচ্ছে শ্রবণ কি। তো শ্রবণ কি এবার আমরা জানি, ভাষাকে কান দিয়ে গ্রহণ করাকে শ্রবণ বলা হয়, অর্থাৎ কান দিয়ে যা শুনি তাই শ্রবণ। এক কথায় যদি বলি তাহলে আমরা কান দিয়ে যা গ্রহণ করব এটাই হচ্ছে শ্রবণ, কান দিয়ে যা শুনবো এটাই হচ্ছে শ্রবণ। শ্রবণ হলো একটি গ্রহণমূলক দক্ষতা বা রিসেপটিভ স্কিল। ভাষা শেখার ক্ষেত্রে এটি যোগান বা ইনপুট হিসাবে বিবেচনা করা। ইনপুট আউটপুট মানে এটা আমাদের ভিতরে যায়, ভিতরে গিয়ে ব্রেইনে চিন্তা করে তার, যেমন আপনি আমাকে একটা কথা বললেন, এটা ইনপুট, তারপর আমার ব্রেইনে গিয়ে প্রসেস করবে যে তার রিপ্লাই আমি আপনাকে কে দেব, রিপ্লাই কি দিব, এটা হচ্ছে প্রসেসিং। যখন আমি মুখ থেকে রিপ্লাইটা বের করব, আপনার কথার পরিপ্রেক্ষিতে আমাকে কিছু বলতে হবে, তো এই যখন আমি কিছু একটা বলবো তখন সেটা আউটপুট হয়ে যাবে। ঠিক আছে? তো আচ্ছা, যে কোনো ভাষা শেখা শুরু করার আগে শিক্ষার্থীকে সেই ভাষা শোনানোর ব্যবস্থা করা উচিত। আমি যদি শিক্ষার্থীকে কোনো একটা নতুন ভাষা শেখাতে চাই, তবে সবার প্রথমে তাকে সেই ভাষাটা আমার কী করতে হবে? শোনাতে হবে। সে যদি ভালো করে ভাষাটা শুনতে পারে, তো শোনার মাধ্যমেও সে অনেক কিছু শিখতে পারে বা বুঝতে পারে। এই শ্রবণের অর্থ নিতান্ত কয়েকটি শব্দ বা সাউন্ড শোনা নয়, অপরের বক্তব্য বোঝা। দেখুন এখানে একটা পয়েন্ট আছে, শ্রবণের অর্থ নিতান্ত কয়েকটি শব্দ বা সাউন্ড শোনা নয়, একটা বক্তব্যকে সম্পূর্ণরূপে বোঝা। একটা বক্তব্য, একটা সম্পূর্ণ বাক্য, একজনের মনের ভাবটাকে সম্পূর্ণভাবে বোঝা। ঠিক আছে? শুনে বোঝা, এটা হচ্ছে শ্রবণ। কিছু একটা শব্দ শুনলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি শ্রবণ বলা যাবে না। সাধারণ পরিস্থিতিতে বাস্তব জীবনে আমরা দুই ধরনের শ্রবণ পরিস্থিতির সম্মুখীন হই। সাধারণ অবস্থায় বাস্তব জীবনে আমরা দুই ধরনের শ্রবণ পরিস্থিতির সম্মুখীন হই। একটা হচ্ছে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া শোনা, অর্থাৎ একমুখী শ্রবণ, যেমন ওয়ান ওয়ে কমিউনিকেশন। আমরা শুনি, সাধারণ অবস্থায় আমরা দুই ধরনের শ্রবণ আমাদের মধ্যে হয়, দুই ধরনের শ্রবণ পরিস্থিতির আমরা সম্মুখীন হই, অর্থাৎ শোনা আমরা দুই ধরনের শুনি। কী ধরনের? যেমন এক ধরনের শোনা আছে যেমন একমুখী শ্রবণ প্রক্রিয়া। তো একমুখী শ্রবণ প্রক্রিয়া আরেকটা নাম হচ্ছে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া শোনা। যেমন ধরুন আমি যদি রেডিও চালাই বা টিভি চালাই, ধরে নিন আমি রেডিও চালালাম বা টিভি চালালাম। যদি আমি টিভি চালাই, আমি টিভিতে যে ব্যক্তি বক্তব্য দিচ্ছে, আমি কিন্তু তার কথা শুনবো, সে কি আমার কথা শুনবে? আমি যদি হাজারবার এখানে যদি চিৎকার করি, এই একটু আমার কথা শুন তারপর বল, ধরে নিন ফিল্ম চলছে, একটা ফিল্ম চলছে, ঠিক আছে, ফিল্মে একজন হিরো ডায়লগ মারছে, টিভিতে ফিল্ম চলছে, ফিল্মের ক্ষেত্রে হিরো ডায়লগ মারছে। এবার আমি যদি টিভির সামনে দাঁড়িয়ে বলি, এই হিরো আমার ডায়লগটা একটু শুন, তারপর তুই মারবি, আমার ডায়লগটা হচ্ছে এই ডায়লগ, তো এই হিরো কি আমার ডায়লগটা শুনবে? শুনবে না। অর্থাৎ আমি তাকে কোনো কিছু আমার কথাটা জানাতে পারবো না, সে তার অটোমেটিক্যালি সে বলতে যাবে আর আমি শুধুমাত্র শুনতে যাব। দ্যাট ইজ কল একমুখী শ্রবণ প্রক্রিয়া, যাকে বলে ওয়ান ওয়ে কমিউনিকেশন। পরীক্ষায় আসবে কিন্তু, বহুত ইম্পর্টেন্ট পয়েন্ট, মাথায় রাখুন। তারপর হচ্ছে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে শোনা বা দ্বিমুখী শ্রবণ প্রক্রিয়া, বোথ ওয়ে কমিউনিকেশন। এটা হচ্ছে আমি এবং আমার বন্ধু পাশে বসে আছি, বা আমি এবং আমার ছাত্ররা বসে আছে, আমি কিছু বললাম,
তারপর ছাত্রটা বলবো স্যার এটা আমি বুঝতে পারিনি, আবার বুঝিয়ে দিন। অর্থাৎ আমি তার কথা শুনে আমি তার রিপ্লাই দিচ্ছি। বা আমি যদি আপনাকে কিছু বলি, এই যে ভাই শুনছেন, আমি যদি আমি এবং আপনি, এই যে আপনি ভিডিও দেখছেন, হ্যালো আপনাকে বলছি, এই যে ভিডিও দেখছেন যে আপনাকে বলছি ভাই, এবার আপনি যদি আমার সামনে থাকতেন, তাহলে আমি আপনি সামনাসামনি মুখোমুখি থাকতাম, তো তারপর আপনি আমাকে একটা প্রশ্ন করতেন, তারপর আমি আপনাকে উত্তর দিতাম, আর উত্তরটা শুনে আপনি আমাকে আরও কিছু একটা বলতেন, তারপর আমি আপনাকে আবার কিছু একটা বলতাম। তার মানে আমাদের মধ্যে দুজনের মধ্যে কথোপকথন চলতো, অর্থাৎ আমি আপনার কথা শুনে আপনাকে উত্তর দিতাম, তারপর আমি আপনার কথা শুনতেন। দ্যাট ইজ কল পারস্পরিক ক্রিয়া প্রতীকের মাধ্যমে শোনা বা দ্বিমুখী শ্রবণ প্রক্রিয়া। এক কথায় যদি বলতে যাই তাহলে একমুখী শ্রবণ প্রক্রিয়ার কয়েকটি উদাহরণ দাও, যদি প্রশ্ন আসে কী কী দেখি। এক্ষেত্রে আমরা কথা শুনলেও তার কোনো প্রতিক্রিয়া জানাতে পারি না। আমরা কথা শুনি যেমন টিভিতে, ঠিক আছে, আমরা কথা শুনি কিন্তু কোনো প্রতিক্রিয়া জানাতে পারি না। এর মাধ্যমগুলি হলো বেতার ও দূরদর্শন, মানে রেডিও, টিভি, পাবলিক অ্যাড্রেস সিস্টেম যেমন জনস্বার্থে প্রচারিত বাংলা বার্তা, বিমানবন্দরে যে বার্তাগুলো প্রেরণ করা হয়, রেল স্টেশনে যে বার্তাগুলো প্রেরণ করা হয়, বাস স্ট্যান্ডে, শপিং হলে, এই যে কোনো স্থানে যে কোনো ঘোষণা যদি দেওয়া হয়, তো ঘোষণা দেওয়ার আগে কি আমাকে জিজ্ঞাসা করবে নাকি যে ঘোষণা দেবো কিনা নাকি? আমি কে? আমি তো সাধারণ মানুষ, তো আমাকে জিজ্ঞাসা করবে কেন? সে তার ঘোষণা দেবে, আমি ঘোষণাটা শুনবো, ঠিক আছে। যেমন আজকে ট্রেন চলে এসছে প্ল্যাটফর্মে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, এটা আমি শুনবো, এটা আমি শুনতে হবে। এবার আমি যদি বলি 1 নম্বর থেকে ছাড়ুক, আমি 2 নম্বরে যাব না, সেটা কি হবে? আমার কথা কেউ শুনবে না। তারপর ভাষণ এবং বক্তৃতা, যদি কোনো আমরা যদি কোনো ভাষণ এবং বক্তৃতা যাই, তখন বক্তা বক্তৃতা দেবে, আমি তাকে ইন্টারফেয়ার করতে পারবো না, দ্যাট ইজ কল একমুখী। আর দ্বিমুখী যদি বলি তাহলে দেখুন, এক্ষেত্রে আমরা ক্রমান্বয়ে শুনি এবং বলি। এই যে আগে বলছিলাম যে আমি এবং আপনি যদি সামনে থাকতেন, তাহলে আপনার কথাটা আমি একবার শুনতাম, একবার বলতাম, আবার আপনি শুনতেন, আপনি বলতেন, এই কথা। এবং কথাটিকে পুরোপুরি বোধগম্য করার জন্য পুনরাবৃত্তির অনুরোধ রাখতে পারি, যে স্যার আপনি এই কথাটা কী বলেন বুঝতে পারলাম না, বা আপনি আমাকে কিছু একটা বলেন, আমি আপনার কথাটা বুঝতে পারলাম না, তখন আমি আবার আপনাকে বলতে পারি যে ভাই কী কথা বললে আমি তো বুঝলাম না, তুমি আবার বলো, একটু বুঝিয়ে বলো, তারপর আমি বলছি। কিন্তু এই টিভিতে, রেডিওতে বা এই যে একমুখী শ্রবণ প্রক্রিয়ায় আমি একবার বুঝলে বুঝবো, না বুঝলে নাই, কিছু করার নাই, ঠিক আছে, চলবে, পুনরাবৃত্তি হয় না। এর মাধ্যমগুলি হলো সাক্ষাতে কথোপকথন, এই যে সাক্ষাৎকার, আমি আপনার সঙ্গে কথা বলছি, বা টেলিফোনে কথোপকথন। আপনি যদি আমাকে ফোন করেন, ফোন করেও কিন্তু এটা কিন্তু কী হয়, দ্বিমুখী কথোপকথন, ঠিক আছে না, দ্বিমুখী শ্রবণ। আপনি বলবেন, আমি শুনবো, আমি বলবো, আপনি শুনবেন, বা কোনো বিষয়ে তথ্য সংগ্রহ। আচ্ছা, যাই হোক, এটা বুঝলাম। তো এবার দেখি শ্রবণ দক্ষতা অর্জনের গুরুত্ব এবং পরিসীমা। শ্রবণ দক্ষতা শিশুদের অর্জন করতে হয়, তার অনেক গুরুত্ব রয়েছে, অনেক প্রয়োজনীয়তার কী কী আমরা এক ঝলক স্লাইডগুলো পড়ে নেই, দেখে নেব। মানব শিশু জন্মের পর থেকে তার পরিচিত পরিবেশে বাবা, মা এবং পরিবারের অন্য সদস্যদের কথাবার্তা শুনে বিভিন্ন ধ্বনি এবং শব্দ অনুকরণ করে। একটা শিশু জন্মের পর থেকে কিন্তু তার শিখন প্রক্রিয়া শুরু হয়ে যায়। সে তার জন্মের পরে সে তার বাবা, মা এবং পরিবারকে পায়। সে তার বাবা, মা এবং পরিবারের অন্যান্যদের কথাবার্তা শুনে 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 সে কিন্তু অনেকগুলা শব্দ, অনেকগুলা ধ্বনি সে কিন্তু অনুকরণের মাধ্যমে শিখে, ঠিক আছে, যেটাকে বলা হয় অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ বা অ্যাকুইজিশন। ধ্বনি থেকে শব্দ এবং শব্দ থেকে বাক্য, এইভাবে শিশুটা গঠন করতে শিখে, যেটা অনুকরণের মাধ্যমে শুনে শুনে। অনেক সময় শিশুদের কিন্তু কথা শিশুরা কিন্তু শুনে শুনে শিখে নেয়, তাই তো। বস্তুত নিজেকে প্রকাশ করার প্রয়োজনে শিশু মাতৃভাষা শেখে ও দক্ষতা অর্জন করে। শিশুটা নিজেকে প্রকাশ করার প্রয়োজনে, যেমন তার যদি ক্ষুধা লাগে, তখন সে ক্ষুধার এক্সপ্রেশন দেবে, বা বলবে ক্ষুধা লাগেছে, বা গরম লাগলে সে গরম লাগছে, এই ধরনের অনুভূতি দেবে, ঠিক আছে। অর্থাৎ তার নিজের যেটা প্রয়োজন, অর্থাৎ নিজেকে প্রকাশ করার জন্য সে তার মাতৃভাষাটা শিখবে এবং মাতৃভাষাটায় দক্ষতা অর্জন করবে। প্রথমত শিশু মাতৃভাষা কী করে অর্জন করে? অ্যাকোয়ার করে, সে শিখে না, অটোমেটিক্যালি অনুকরণের মাধ্যমে, অর্থাৎ অন্যকে দেখে। আমার মা বাড়িতে কী ধরনের কথা বলছে, মা যদি সবসময় বাড়িতে গালিগালাজ দিতে থাকে, শিশুটা কিন্তু গালিগালাজ শিখে যাবে। শুধু মা নয়, মা বলে ভুল হবে, পরিবারের যে কোনো কেউ যদি বাড়ির মধ্যে অনেক বেশি গালাগাল দিতে থাকে, তাহলে শিশুটাও কিন্তু গালাগাল শিখে যাবে। আর বাড়িতে যদি ভদ্রভাবে কথাবার্তা হয়, তাহলে শিশুটাও কিন্তু সেই ভদ্রভাবে
কথা বলা শিখে যাবে। তো বাড়িতে ছোটো শিশু থাকলে খুব সাবধান থাকবেন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে তারা ভাষা দক্ষতাকে কাজে লাগিয়ে সৃজনশীল প্রতিভার বিকাশ ও প্রকাশ ঘটায়। তারপর জীবনের প্রতিটা পদক্ষেপে তারা কী করে, ভাষা দক্ষতাকে কাজে লাগিয়ে তারা সৃজনশীল অনেক কিছু প্রতিভার বিকাশ ঘটায়, সেটা আমরা জানি। ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা হতে হয়। খুব ইম্পর্ট্যান্ট লাইন দেখুন, ভালো বক্তা হতে গেলে কিন্তু ভালো শ্রোতা হতে হয়। আমরা যদি ভালো বক্তা হতে চাই তাহলে প্রথমে ভালো শ্রোতা হতে হবে। অর্থাৎ কি, অর্থাৎ বক্তৃতা কী ধরনের হয়, হোয়াট ইজ বক্তৃতা, ঠিক আছে না, হোয়াট ইজ বক্তৃতা এটা আমাদের জানতে হবে। তো আর হোয়াট ইজ বক্তৃতা এটা যদি জানতে চাই তাহলে কী করতে হবে, যেখানে বক্তৃতা চলছে সেখানে আমাদের যেতে হবে। বক্তা কী ধরনের বক্তৃতা প্রকাশ করছেন সেটা আমাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং সেই বক্তার বক্তৃতাটা শুনে 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 আমি নিজেও একদিন বক্তৃতা দিতে যাব। অর্থাৎ বক্তা হতে গেলে প্রথমে শ্রোতা হতে হয়, আর যত ভালো শ্রোতা হবে সে তত ভালো বক্তা হবে। শ্রবণের দক্ষতা কেবলমাত্র অন্য মানুষের কথা শুনতেই সাহায্য করে না, শ্রবণ মানুষকে পরিষ্কারভাবে কথা বলতেও সাহায্য করে। আমি যে শব্দগুলা ছোটো থাকতে শিশুরা কী করে শব্দগুলা যে শিখে, অনেক সময় দেখবেন ব্যাবলিং এবং কুইং হয় শিশুদের ছোটোবেলায়, 6 সপ্তাহ এবং 6 মাস বয়সে ব্যাবলিং এবং তাদের কী হয়, কুইং হয়। বাব্বা বাব্বা মামা, অর্থাৎ ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড তারা সংযোগ করে। তারপর আস্তে 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 শ্রবণের মাধ্যমে শুনতে শুনতে তার যে উচ্চারণগুলো স্পষ্ট হয় শুনে শুনে, ঠিক আছে না। শ্রবণ মানুষকে পরিষ্কারভাবে কথা বলতেও সাহায্য করে, শ্রবণ মানুষকে সঠিক উচ্চারণ শেখায়। আমরা যদি ক্লিয়ার উচ্চারণ একজনের কাছ থেকে যদি শুনি তাহলে আমরা ক্লিয়ার উচ্চারণ করতে পারবো। ধরে নিন আমি ক্লাস 5-এ ইংরেজি পেয়েছি, এখন তো ছোটোবেলা থেকে জন্মের পরে ইংরেজি, আমরা কিন্তু ক্লাস 5-এ ওঠার পর ইংরেজি পেয়েছি, তার আগে আমরা ইংরেজি ভাষাটাকে পাইনি। তো এ ফর আপেল, বি ফর বল, এটা আমরা ক্লাস 5-এ শিখেছি। তো প্রথমে শিক্ষক মহাশয় কিন্তু আপেল উচ্চারণটা করেছেন। তো শিক্ষক যেভাবে উচ্চারণ করেছেন আমিও ঠিক সেইভাবেই কিন্তু আপেল উচ্চারণ করেছি। শিক্ষক যেভাবে বল উচ্চারণ করেছেন আমিও কিন্তু সেইভাবে বল উচ্চারণ করেছি এবং শিখেছি। অর্থাৎ শিক্ষক যে উচ্চারণ করেছেন সেটা আমি শুনেছি। তো শোনা মানে কি, শ্রবণ, ঠিক আছে। এই শিক্ষকের কথাটা শুনে আমি সেই যে আপেল, কলম, পেন, পেন্সিল, এই উচ্চারণগুলো আমি শিখেছি। তো এটা কিসের মাধ্যমে শিখেছি, শুনে শুনে, অর্থাৎ শ্রবণের মাধ্যমে শিখেছি। শিক্ষার্থীরা সঠিকভাবে শ্রবণ দক্ষতা অর্জন করতে পারলে যে কাজগুলি সহজে করতে পারবে। শিক্ষার্থীরা সঠিকভাবে যদি শ্রবণ দক্ষতা অর্জন করতে পারে, একজন শিক্ষার্থী যদি ভালোভাবে সে যদি শ্রবণ দক্ষতা অর্জন করতে পারে তাহলে সে সহজে কী কী কাজ করতে পারে আমরা দেখে নিই। বিভিন্ন ধ্বনি সহযোগে শব্দ এবং বাক্য গঠনে অভ্যস্ত এবং দক্ষ হয়ে উঠবে। শ্রবণ দক্ষতা যদি তার ভালো থাকে তাহলে সে বিভিন্ন ধ্বনি সহযোগে শব্দ গঠন করতে পারবে, বিভিন্ন শব্দ দিয়ে বাক্য গঠন করতে পারবে। শিক্ষণ কার্যক্রমে সাফল্য অর্জন করতে পারবে। যে কোনো কিছু একটা শিখতে তার খুব তাড়াতাড়ি সে জিনিসগুলো শিখে যাবে, অর্থাৎ শুনে শুনে জিনিসগুলো শিখতে তার সহজ হয়। যে কোনো বিষয় শুনে উপলব্ধি করে তা শুদ্ধভাবে প্রকাশ করতে পারবে। যে কোনো কিছু একটা সে শুনবে, শোনার পর সেটাকে উপলব্ধি করবে, এবং উপলব্ধি করার পর সেটাকে সে কী করতে পারবে, শুদ্ধভাবে প্রকাশ করতে পারবে। এখানে কোনো তার ভুল হবে না। সৃজনশীল কর্মকাণ্ডে ভাষা ব্যবহারের মধ্য দিয়ে সে ভাষার ব্যবহারিক দক্ষতা অর্জন করবে। সৃজনশীল কর্মকাণ্ডে ভাষা ব্যবহারের মধ্য দিয়ে মানে ক্রিয়েটিভিটির যদি কোনো কাজ থাকে তো এখানে সে তার এই ভাষাটা ব্যবহার করবে, ভাষা ব্যবহারের মাধ্যমে তার ভাষার যে ব্যবহারিক দক্ষতা সেটা অর্জন করবে। তারপর বক্তব্য পরিবেশন করার সময় যে দেহভঙ্গি করতে হয় এগুলো সে শুনতে পারবে বা বুঝতে পারবে। আচ্ছা, শ্রবণ দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের কিছু সমস্যা হয়, সমস্যাগুলো আমাদের জানতে হবে, তাই তো? সবগুলো আমাদের জানতে হবে, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা পয়েন্ট, এইগুলো হচ্ছে পয়েন্টগুলো আমাদের জানতে হবে, কারণ কোন সময় কোন পয়েন্ট থেকে প্রশ্ন আসবে ভাই আমরা বুঝতে পারবো না। বিদ্যালয়ে শ্রবণের প্রতি তেমন দৃষ্টি দেওয়া হয় না। শ্রবণ দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে কি,
বিদ্যালয়ে শ্রবণের প্রতি তেমন দৃষ্টি দেওয়া হয় না। শ্রবণ দক্ষতা বৃদ্ধির সহায়ক উপকরণের অভাব। শ্রবণ দক্ষতা বৃদ্ধির জন্য যেটা উপকরণ দরকার, যেমন টিএলএম দরকার, সেই টিএলএমের অভাব রয়েছে, পরিপূর্ণভাবে টিএলএমগুলো নাই। দীর্ঘ শ্রবণ এবং দীর্ঘ সময় ধরে শুনলে ক্লান্তি আসে। আপনি শুনতে পাবেন, কিন্তু অনেক সময় ধরে শুনলে আপনার কী হবে, বোরিং ফিল হবে, আপনি মজা দিবেন না, আপনার মজা লাগবে না। শারীরিক সমস্যা এবং বধিরতা। যদি আপনি বধিরতা মানে কি, কানের সমস্যা, কানে শুনতে পান না, যদি আপনি কানে শুনতে পাচ্ছেন না, তাহলে আপনি শ্রবণ কী করে করবেন, শ্রবণ হবে না। বা শারীরিক যদি কোনো সমস্যা থাকে, তাহলেও আপনার শ্রবণ দক্ষতায় অর্জনে বাধা দেবে। প্রতিকূল পরিবেশ, এমন একটা পরিবেশ যেখানে শোনার মতো পরিবেশ নাই, অনেক হাল্লা চিৎকার হচ্ছে, হই হট্টগোল হচ্ছে, এমন সময় কে একজন কি একটা বলে গেল, আপনি কিছু বুঝতে পারলেন না, যেটাতে আপনার সমস্যা হলো। যে কোনো ভাষায় শ্রবণের ক্ষেত্রে মনোযোগ ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। ইয়েস, যে কোনো ভাষা, শুধু বাংলা ভাষা নয়, যে কোনো ভাষায় যদি আমরা শ্রবণ ভালো করে হতে চাই, বা শ্রবণ যদি আমরা ভালো করে করতে চাই, তাহলে আমাদের মনোযোগ দিতে হবে, যে ওই ব্যক্তিটা কোন কথাটা বলছে, কী কথা বলছে, সেটা আমাদের খুব ভালো করে বুঝে নিতে হবে, খুব মনোযোগ দিতে হবে, অর্থাৎ অ্যাটেনশন দিতে হবে খুব ভালো করে। শ্রবণ দক্ষতার জন্য অনেক বেশি মনোযোগ দিতে হয়। এবার দেখব আমরা শিশুদের শোনার দক্ষতা বা শ্রবণ দক্ষতা বৃদ্ধির কী কী উপায় রয়েছে, সবগুলো পয়েন্ট দেখব। শ্রবণ দক্ষতা অর্জন করতে হলে মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 নম্বর আমরা পেলাম, কি পেলাম ভাই, শ্রবণ দক্ষতা যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে এবং শোনার আগ্রহটা বাড়াতে হবে। শ্রবণের যে আগ্রহ, এটা কিন্তু আমাদের বৃদ্ধি করতে হবে, কারণ আগ্রহ ছাড়া কোনো কিছু হয় না। এজন্য গৃহ পরিবেশের নিকটজনের, বিশেষ করে বাবা মার ভূমিকা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আগে বলেছিলাম যে শিশু জন্মের পরেই সে তার বাবা এবং মাকে পায়, সে তার মা বাবা বা তার ঘরের যে পরিবেশ, এই ঘরের পরিবেশের যেভাবে কথাবার্তা বলবে, এই কথাবার্তাগুলি শিশুটা অনুকরণ করে শিখে যাবে। তো ঘরে যদি বাবা মা তার সঙ্গে বেশি বেশি কথা বলেন, নতুন নতুন শব্দ তার সঙ্গে তুলে ধরেন, নতুন নতুন কথা বলেন, তখন শিশুটা তার খুব ভালো করে সে তার শ্রবণ দক্ষতাটা বৃদ্ধি করতে পারবে। শিশুর সঙ্গে তাদের কথা বলতে হবে, কথা বলার সুযোগ সৃষ্টি করতে হবে। শিশুকে চুপচাপ থাকতে দিলে হবে না, শিশুর সঙ্গে কথা বলতে হবে। বিদ্যালয়ে আনুষ্ঠানিক পরিবেশে শিক্ষক সচেতনতার সঙ্গে আকর্ষণীয়ভাবে পাঠ উপস্থাপন করবেন, যেন শিক্ষার্থীর কাছে বিষয়টি শুনতে ভালো লাগে এবং তারা উপলব্ধি করে আত্মস্থ করতে পারে। বিদ্যালয়ে যখন আমরা পাঠদান করব, এই যে শিক্ষক, তখন যে আমরা পাঠটা উপস্থাপন করব, এটা যেন আকর্ষণীয় হয়, কিছু একটা যেন ইউনিক থাকে, খুব ভালো করে মধুরভাবে, অর্থাৎ শিশুটা যাতে আমার ক্লাসটা শুনে খুব মজা পায়, এই ধরনের ক্লাস করতে হবে। তখন সেটা এই ক্লাসটা শুনে বা আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো শুনে শিশুরা যে আনন্দ পায়, আনন্দ যদি পায়, তাহলে সে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং সে শুনলেই কিন্তু তার শ্রবণ দক্ষতাটা কী হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। শোনার ক্ষেত্রে শিক্ষার্থীর কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা, সেই বিষয়টিও শিক্ষককে দৃষ্টি দিতে হবে। শিশুটা যে আমার কথাটা শুনতে গেলে তার কোনো সমস্যা হচ্ছে কিনা না, এদিকে দৃষ্টি দিতে হবে। এক্ষেত্রে শারীরিক, মানসিক এবং পরিবেশগত সমস্যা থাকতে পারে। যেমন শারীরিক সমস্যা, যেমন তার ইন্দ্রিয়গত সমস্যা, যেমন যদি বলি, এই যে একটু আগে বলেছিলাম বধিরতা, সে শুনতে পায় না, তাহলে সে শুনবে কী করে, শুনতে পাবে না। বা একটু কম শুনে, যারা কম শুনে তাদেরকে একদম আমার সম্মুখে বসাতে হবে, ফার্স্ট বেঞ্চে বসাতে হবে। তার মানসিক কোনো সমস্যা রয়েছে কিনা, অর্থাৎ অন্য কোনো টেনশন করছে কিনা না। পরিবেশগত সমস্যা, যেমন আপনি তাকে লাস্ট বেঞ্চে বসিয়ে দিয়েছেন, আর ওই বেঞ্চের অন্যান্য শিশুরা খুব গল্প করছে, কথাবার্তা বলছে, আপনার কথাটা ওই লাস্ট বেঞ্চ পর্যন্ত পৌঁছাচ্ছে না, তাহলে শিশুটা শুনতে পাবে না। ওই জিনিসগুলো দেখতে হবে। অমনোযোগ আছে কিনা না, অনাগ্রহ আছে কিনা না, জড়তা বা শঙ্কা, ভয় পাচ্ছে কিনা না, ওই জিনিসগুলো আমাদের দেখতে হবে। ওই জিনিসগুলো না থাকলে তার শ্রবণ দক্ষতা 100% বৃদ্ধি পাচ্ছে। শিক্ষণ কার্যাবলীতে শোনার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা উপলব্ধি করে শিক্ষককে অত্যন্ত সচেতনতার সঙ্গে এসব সম্ভাব্য সমস্যা চিহ্নিত করে শ্রবণ দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের সহায়তা দিতে হবে। এই যে উপরের যে সমস্যাগুলো বললাম, যেমন তার শ্রবণ ইন্দ্রিয়ের ত্রুটি, তারপর অমনোযোগ, তারপর অনাগ্রহ,
তারপর জড়তা বা শঙ্কা, এগুলি যদি থাকে তাহলে এগুলিকে নিরাময় করে অত্যন্ত সচেতনতার সঙ্গে এগুলিকে নিরাময় করে তিনি শ্রবণ দক্ষতা অর্জনে শিশুদেরকে সহায়তা করতে পারেন। ভালোভাবে শোনার জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করতে পারেন, যাতে তারা বিষয়বস্তু আয়ত্ত করার জন্য শিক্ষক অনুশীলন কার্যক্রমের ব্যবস্থা করবেন। ঠিক আছে, এবার ইন শর্টে দেখেন এই শ্রবণ। ইন শর্ট, এতক্ষণ আমরা ব্রিফে দেখলাম, এবার ইন শর্টে দেখব। ইট হেল্পস ইন পার্মানেন্ট লার্নিং। শিশুটা শ্রবণের মাধ্যমে যা শিখে সেই শিখনটা কিন্তু তার পার্মানেন্ট শিখন হয়। ঠিক আছে, ইট ইজ ফান্ডামেন্টাল টু দ্য এন্টায়ার প্রসেস অফ মাস্টারিং অ্যান্ড ইউজিং এ ল্যাঙ্গুয়েজ। তো মাস্টারিং শব্দের অর্থ হচ্ছে পুরোপুরি আয়ত্ত করা। শ্রবণের মাধ্যমে শিশুটা পুরোপুরিভাবে সম্পূর্ণ প্রসেসটা আয়ত্ত করতে পারে একটা ভাষার মাধ্যমে। ঠিক আছে, একটা ভাষা শুনে শিশুটা ওই ভাষার সম্পূর্ণ পদ্ধতিটা তার মধ্যে আয়ত্ত করতে পারে। ইট হেল্পস টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি টু দ্য ইমোশনাল স্টেট অফ দ্য স্পিকার। সেই বক্তার বক্তব্যটা শুনে সে খুব ভালোভাবে জিনিসটা বুঝতে তাকে সহায়তা করে। অর্থাৎ বক্তার বক্তব্য শুনে যে বক্তা কোন ইমোশনে কথা বলছেন সেটা সে বুঝতে পারে। সেটা আবেগগত কথা না দুঃখপূর্ণ না সুখের কথা না আনন্দের কথা, সেটা বুঝতে পারে একজন শিশু। ইট ইজ দ্য স্টেপিং স্টোন ফর অ্যাকশন। ইট হেল্পস টু কমিউনিকেশন পারপাস। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা কমিউনিকেশন পারপাসের মাধ্যম। ঠিক আছে, এটা কাজে স্টেপিং স্টোন অফ অ্যাকশন মানে আমরা যদি বলি তাহলে বলতে পারবো এটা হচ্ছে যদি ভালো করে শ্রবণ হয় তাহলে তার কাজের গতিটাও খুব, কাজের গতি বলতে এখানে কাজ বলতে এখানে ভাষাগত দক্ষতার কথা বলা হচ্ছে, তার দক্ষতা খুব ভালো করে বিকশিত হবে। যেহেতু 1 নম্বর স্টেপে রাখা হচ্ছে শ্রবণকে, তো শ্রবণ যদি ভালো করে হয় তাহলে আলটিমেটলি কথনটাও ভালো হবে, কথন যদি ভালো হয় তার পঠনটাও ভালো হবে, পঠন যদি ভালো হয় তাহলে লিখনটাও ভালো হবে। সুতরাং এটা হচ্ছে একটা স্টেপিং স্টোন ফর অ্যাকশন। ইট হেল্পস টু কমিউনিকেশন পারপাস। শ্রবণ যদি ভালো হয় তো সে যে কোনো ব্যক্তির সঙ্গে কমিউনিকেশন করতে পারবে। আজকে আমি ধরে নিন আমি কি বলবো, আমি নেপাল গেলাম এবং আমি নেপালি ভাষা জানি না, তাহলে ওই নেপাল গিয়ে ওই নেপালের যারা বাসিন্দা ব্যক্তিবর্গ রয়েছে তাদের সঙ্গে কি আমি কমিউনিকেশন করতে পারবো? তারা কি আমার ভাষা বুঝবে? আমি কি তার ভাষা বুঝবো? মোটেই না। যদি আমার নেপালি ভাষা জানা থাকে তাহলে নেপাল গিয়ে আমি বিন্দাস আরামে সুখে শান্তি দিন কাটাতে পারবো, তাদের সঙ্গে কথাবার্তা গল্প গুজব আড্ডা ইত্যাদি দিতে পারবো। যদি ভাষাই নাই জানি তাহলে কি করে আড্ডা দেব? সুতরাং এটা কি করে কমিউনিকেশন পারপাসে সাহায্য করে। শ্রবণের প্রকারভেদ আগে দেখলাম, একটা হচ্ছে কি ইন্টারেক্টিভ, একটা হচ্ছে নন ইন্টারেক্টিভ। ইন্টারেক্টিভ মানে অ্যাক্টিভ মানে দ্বিপাক্ষিক, আর নন ইন্টারেক্টিভ মানে একপাক্ষিক। যেটা বলেছিলাম ইন্টারেক্টিভগুলো বলেছিলাম একজনের বার্তা অন্যজনের কাছে পৌঁছে যায়, টু এ কনজারভেশন মানে সামনাসামনি কথা বলা, যেমন ইন্টারভিউ ইত্যাদি, এইগুলো আগে বলেছি। আচ্ছা, শ্রবণ কৌশল আয়ত্ত করার উপায়। এবার দেখুন শ্রবণ কৌশল আয়ত্ত করার কী কী উপায় রয়েছে। 1 নম্বরে আমরা তথ্য আহরণ করতে পারি, বিশেষ বিশেষ তথ্য সংগ্রহের জন্য একাগ্রভাবে মনোনিবেশ করতে পারি, কোনো বিষয় সম্পর্কে ধারণা গঠনের জন্য শুনতে পারি বা অনুমান করার জন্য শুনতে পারি, সারাংশ বোঝার জন্য শুনতে পারি। এইগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা আমাদের যে শ্রবণ দক্ষতাকে আয়ত্ত করতে পারি, যেটা অলরেডি আগে বলে দিয়েছি। ঠিক আছে, এবার দেখব কথন। একবার দেখব আমরা কথন। তো কথন মানে কি? শ্রবণ আমরা বুঝলাম, এবার দেখব আমরা কথন। কথা বলাকেই কথন বলে। ইয়েস, কথা বলাকেই কি বলে? কথন বলে। আমরা যে কথা বলছি এই কথা বলাকে কি বলা হয়? কথন বলা হয়। শ্রবণ, কথন, পঠন, লিখন, এই 4টির মধ্যে কেবল কথনকে অন্য 3টি থেকে আলাদা করা যায়। কথন বাদ দিলে অন্য 3টি যে কেউ একা একা অভ্যাস করতে পারে। ইয়েস ভাই, দেখুন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ব্যতিক্রম। নিচের কোনটি ব্যতিক্রম দিয়ে আপনাকে দিয়ে দিবে শ্রবণ, কথন, পঠন, লিখন। কারেক্ট আনসার হবে কথন। কারণ কি?
শ্রবণ, শ্রবণ আমি একা একা শুনতে পাবো। আমার কাছে কিছু নেই, মোবাইল আছে, আমি ইউটিউব চালিয়ে একা একা শুনবো। পঠন, আমার কাছে যে কোনো বই আছে, আমি একা একা পাঠ করতে পারবো। লিখন, আমার কাছে খাতা আছে, পেন আছে, কোনো ব্যক্তির দরকার নাই, আমি একা একা লিখতে পারবো। কিন্তু যদি আমি কথা বলি, আমি কি একা কথা বলতে পারবো? আমার তো কেউ না কেউ একজন লাগবে কথা বলতে। লাগবে কি না লাগবে না? নিশ্চয় লাগবে। তার মানে শ্রবণ, পঠন, লিখন আমরা একা একা করতে পারি এ সিঙ্গল, কিন্তু যখন কথন বলি তখন ডাবল বা মাল্টিপল হতে হবে। একা কখনো কথন বলা সম্ভব নয়। তাই শ্রবণ, কথন, পঠন, লিখন এই চারটি থেকে কথন একটু আলাদা, ঠিক আছে? কিন্তু কেউ একা একা কথা বলতে পারে না, অর্থাৎ কথনের অভ্যাস একা একা সম্ভব নয়। কেউ একা একা গান শুনতে পারে, ঠিক আছে, আমি শুনলাম, একলা একলা আমি গান শুনলাম, ইউটিউব চালিয়ে গান শুনে নিলাম, মানলাম। কেউ একা একা বসে বই পড়তে পারে, মানলাম। কেউ একা একা লেখালেখি করতে পারে, এটাও মানলাম। কিন্তু স্বাভাবিক মানুষ যদি পাগল হয় তাহলে অন্য কথা, ভাই পাগলের কথা বলছি না এখানে। স্বাভাবিক মানুষ একা একা কথা বলতে পারে না বা একা একা কথা বলে না। কথন হলো একটি উৎপাদনমূলক দক্ষতা, আগে বলেছিলাম এটা হচ্ছে প্রোডাক্টিভ, আর প্রোডাক্টিভের আরেকটা নাম হচ্ছে কি এক্সপ্রেসিভ, মনে রাখবেন। প্রোডাক্টিভের আরেকটা নাম হচ্ছে এক্সপ্রেসিভ বা প্রকাশমূলক দক্ষতা। তো কথনটা হচ্ছে একটা উৎপাদনমূলক দক্ষতা বা প্রকাশমূলক দক্ষতা, কারণ কথা বলার ক্ষেত্রে বক্তা অন্য কারোর সঙ্গে যোগদান করে। প্রোডাক্টিভ উৎপাদন মানে এক কথা বলার সময় বক্তা অন্যজন ব্যক্তির কথার সঙ্গে সে যোগদান করে। মায়ের কোল থেকে ভাষা শেখা প্রক্রিয়া শুরু হয়, গুরুত্বপূর্ণ পয়েন্ট ভাই, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু হাইলাইটেড। মায়ের কোল থেকে ভাষা শেখা প্রক্রিয়া শুরু হয়। শিশুদের কথা বলা একটি সহজাত ক্ষমতা যা সে আপনা আপনি পেয়ে থাকে, ঠিক আছে? শিশুদের কথা বলা এমন একটা বলেছে, কি বলেছে, সহজাত ক্ষমতা যেটা আপনা আপনি পেয়ে যায়, অর্থাৎ একুইজিশন, দুঃখিত, যেটা একুইজিশন, ঠিক আছে, একুইজিশনের মাধ্যমে চলে আসে, যেটাকে আমরা ভাষা অর্জন বলে থাকি। অর্থাৎ শুনে শুনে শিশুটা ভাষা শিখে যায় এবং পরে সেই কথাটা বলতে শুরু করে। এই যে বলতে শুরু করে, এটা হচ্ছে কথন। তবে ভাষা ব্যবহারে পারদর্শিতা বা দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষা তো আমরা শিখি, ঠিক আছে, তাই না? কিন্তু এই ভাষায় এক্সপার্ট হতে গেলে, কথা তো আমরা বলতে পারি, কিন্তু কথা বলা এক্সপার্ট হতে গেলে কিন্তু আমাদের কি দরকার? এই দক্ষতা দরকার। আপনারা দেখবেন, একটা জিনিস প্রমাণ করে দেখুন, নিজেকে প্রমাণ করে দেখুন, এই ধরনের অনেক আছেন হয়তো, আপনি কিন্তু অনেক কিছু জানেন, আপনি অনেক জ্ঞানী, আমি মানছি আপনি অনেক জ্ঞানী, আপনার মধ্যে অনেক জ্ঞানে ভরপুর, আপনি অনেক কিছু জানেন, কিন্তু আপনি যখন কোনো স্টেজে উঠবেন, যদি প্রথমবার উঠছেন তাহলে, যদি আপনার প্র্যাকটিস থাকে তাহলে পারবেন। আর যদি আপনি নতুন নতুন কোনো দিন আপনি স্টেজে উঠেননি বা বক্তৃতা দেননি, তখন আপনি একবার স্টেজে উঠে আপনি বক্তৃতা দেওয়ার জন্য আপনি যাবেন, তখন আপনি বুঝতে পারবেন হোয়াট ইজ কথন। তখন আপনার মুখ থেকে শব্দ বেরোনো তো দূর কথা, অনেক দূরের কথা, আপনার হাত পা আঁঠু কাঁপতে থাকবে ভয়ে। সেটা কিসের ভয়? আপনার দক্ষতার অভাব। বিশ্বাস না হয় আপনি বলে দেখুন। গ্রামের অনেক মানুষ আছে, আমরা যাকে বলি লম্বা লম্বা বাতেলা মারে, মানে অনেক বড় বড় কথা বলবে, কিন্তু যদি তাকে কোনো একটা সভা সমিতিতে নিয়ে যাওয়া হয় যে তুমি এখানে অনেক লোক বসে আছে, তুমি সবার সামনে এই বিষয়ে কিছু একটা বলো, সে আর কিছু বলতে পারবে না, ঠিক আছে? তো প্রথম এগুলো সবারই হয়, হাঁটু কাঁপতে থাকে। যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি বেশি আপনার দক্ষতা অর্জন হবে, তত বেশি বেশি সাহস হবে, তখন আপনার আর সেই সমস্যাটা হবে না, তখন আপনার কথন দক্ষতাটা বিকশিত হবে। যাই হোক, ভাষার দক্ষতা অর্জন ছাড়া সকল পরিবেশে ভাব বিনিময় সহজ হয় না। ভাষার দক্ষতা ছাড়া আমরা ভাব বিনিময় সবসময় সম্ভব হয় না। যেমন যদি আমরা কথা বলতে না জানি, তাহলে কিন্তু আমাদের মনের ভাব প্রকাশ করতে অসুবিধা হয়। যেমন সবসময় আমরা কাউকে লিখে জানাতে পারি না, সবসময় আমরা ইশারা দিয়ে ডাকতে পারি না, বেশিরভাগ সময় আমাদের মুখে কথা বলে তাকে আমাদের মনের কথাগুলো বোঝাতে হয়। তো যদি আমি কথা বলতেই জানি না, হাউ টু স্পিক, এবার কী কথা বলবো সেটাই যদি জানি না, যদি দক্ষতাই বা না থাকে, তাহলে আমি তাকে মনের ভাব কী করে বোঝাবো, তাই তো? সুতরাং স্বাধীন মত প্রকাশ করতে পারে না
জড়তা মুক্ত হতে পারে না, আর এইসব পরবর্তী জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে, যেটা পরবর্তী সময় অনেক সমস্যা করে। শিশুর সামাজিক মেলামেশার পরিধি যত বাড়ে, ভাষা ব্যবহার ক্ষমতার তত উন্নতি ঘটে। একটা জিনিস আছে দেখুন, শিশুকে সমাজের সঙ্গে মিশতে দেবেন। শিশুকে যদি আপনি সামাজিক মেলামেশার মধ্যে ছেড়ে দেন, অর্থাৎ বিকালে খেলাধুলা চলছে, 10-12 জন 15 জন ছেলেমেয়েরা একসঙ্গে খেলছে, আপনি আপনার শিশুকে ওখানে ছেড়ে দিন, দেখবেন তার ভাষা ব্যবহার অনেকটাই যত দিনকে দিন বেড়ে যায়। কারণ কি? কারণ অনেক লোক আছে, অনেক বন্ধুবান্ধব, অনেক ধরনের অনেক কথা বলবে, সে ভালো মন্দ সব কথাটাই সে শুনবে এবং শিখবে। যদি এই পরিবেশটা যদি ভালো হয়, তাহলে বাকি যে ছেলে মেয়েগুলো আছে ওরা নিশ্চয়ই খারাপ কথা বলবে না, আর আপনার শিশুও খারাপ কথাটা শিখবে না। বিভিন্ন গণমাধ্যম এবং বিদ্যালয়ের শিক্ষা কথন দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এটাও ঠিক আছে। আচ্ছা, এবার দেখি কথন দক্ষতার প্রয়োজনীয়তা কী রয়েছে। কথন দক্ষতা গুরুত্বপূর্ণ একটা যোগাযোগের মাধ্যম, এটা তো আমরা জানি। কারোর সঙ্গে কারো যোগাযোগ করতে হলে, এবার আপনার সঙ্গে আমার যোগাযোগ করতে গেলে কী করতে হবে? কথা বলতে হবে। আপনি যদি আমার সঙ্গে কথা না বলেন তাহলে বুঝতে পারবো না আপনার কী দরকার। আমি যদি আপনার সঙ্গে কথা বলতে না পারি তাহলে আপনি বুঝতে পারবেন না আপনার কী দরকার, তাই তো? আপনার সঙ্গে আমার কথা বলার তো দরকার আছে। মনের ভাবকে সুন্দর, সুগ্রথিত এবং সুবিন্যস্ত রূপে প্রকাশ করতে শেখায়। আমার মনের ভাবকে আমি সুন্দরভাবে প্রকাশ করতে যদি চাই, তাহলে আমার কথন দক্ষতার প্রয়োজন আছে। পরিমার্জিত রুচিশীল ভাষা প্রয়োগে উৎসাহিত করে। পরিমার্জিত রুচিশীল মানে কোনো ভুল ছাড়া, উইদাউট ভুল আমি ভাষা ব্যবহার করতে পারবো। নিজস্ব কথন রীতি এবং স্টাইল তৈরি করতে শেখায়। আমার নিজের কথা বলার একটা নতুন স্টাইল তৈরি হবে, আমি আমার নিজের মতো করে কথা বলবো, ঠিক আছে? যদি আমার কথন দক্ষতা থাকে, তাহলে থাকে না তো নাই। ভাষা প্রয়োগে স্পষ্টতা আনে। যদি কথন দক্ষতা আমার যদি থাকে, তাহলে আমি ভাষা যখন প্রয়োগ করব, যখন আমি কারোর সঙ্গে কথা বলবো, তখন আমার ভাষাগুলো স্পষ্ট থাকবে, কোনো অস্পষ্ট থাকবে না, যাতে আমার কথাটা শুনে কারোর বুঝতে অসুবিধা হয়, এই ধরনের হবে না। আমার নির্ভুল উচ্চারণ হবে, উচ্চারণ কখনো ভুল হবে না। ব্যাকরণ জ্ঞান ঠিক থাকবে এবং নতুন নতুন শব্দ আমি মধ্যে মধ্যে প্রয়োগ করতে পারবো আমার স্পিকিংয়ে। কথন দক্ষতা বাড়ানোর উপায় কী কী রয়েছে একটু ভাবুন তো, কী কী রয়েছে। চিন্তাকে সংগঠিত করা। চিন্তাকে কী করা? সংগঠিত করা। আমি যখন কথা বলবো তখন কি কথা বলবো আমাকে গিয়ে ভাবতে হবে। কথা বলবো বললেই তো কথা বলা যায় না, আমি কি কথা বলবো আগে আমাকে ভাবতে হবে তো, যে আমি কি কথা বলবো। সুতরাং চিন্তাকে সংগঠিত করা। চোখে চোখ রেখে কথা বলা বা বক্তৃতা করা। যদি কারোর চোখে চোখ রেখে কথা বলি বা যদি বক্তৃতা দিই, তাহলে কথন দক্ষতাটা বৃদ্ধি পাবে, স্পিকিং কোয়ালিটি বাড়বে। ধীরে ধীরে বক্তৃতা। আমি যখন কোনো একটা লেকচারে গেলাম, তখন গিয়ে যদি বলি, আপনারা আশা করি সবাই ভালো আছেন, আপনারা যেখানে আছেন আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আরও একটু বড় সাফল্যমণ্ডিত হতে পারি, আপনাদের আশীর্বাদে আমি অনেক বড় হয়েছি এবং আপনাদের চেষ্টায় আমি সফল হয়েছি, এটা কিন্তু হলো না ভাই। একটু ধীরে ধীরে বলতে হবে, যাতে কথাগুলা পরিষ্কার হয়, সবাই যাতে আপনার কথাগুলো বুঝতে পারে। সুতরাং ধীরে ধীরে বক্তৃতা দিতে হবে কথন দক্ষতা বাড়াতে গেলে। উপযুক্ত স্বরে কথা বলতে হবে, অর্থাৎ কোন সময় আপনাকে স্বরটা একটু নামিয়ে কথা বলতে হবে, কোন সময় মিডিল স্বরে কথা বলতে হয়, কোন সময় উচ্চ স্বরে কথা বলতে হয়, এই স্বর সম্বন্ধে আপনাকে জানতে হবে। কিছু কিছু কথা আছে যেগুলো একটু উচ্চ স্বরে বলতে হয়, কিছু কিছু আছে যেগুলো আপনাদের একদম নিম্ন স্বরে বলতে হয়, নম্রতার সহিত বলতে হয়। আর কিছু কিছু কথা আছে, কিছু কিছু সময় আছে, কিছু কিছু পরিস্থিতি আছে যখন আপনাকে অতি উচ্চও নয় অতি নিম্নও নয়, মিডিলে থাকতে হয়। ভালো শ্রোতা হওয়া। যদি আমি ভালো বক্তা হতে চাই, তখন আমাকে কি হতে হবে? একজন ভালো শ্রোতা অবশ্যই হতে হবে। পড়ার অভ্যাস করতে হবে। যদি পড়ি তাহলে নতুন নতুন শব্দ বিষয়ে জানতে পারবো, নতুন নতুন শব্দের অর্থের জ্ঞান বুঝতে পারবো, নতুন নতুন আইডিয়া পাবো, তখন আমি আইডিয়াগুলোকে আমার কথিত ভাষায় প্রকাশ করতে পারবো। অনুকরণ থেকে বিরত থাকা। অনুকরণ থেকে বিরত থাকা মানে এখানে যদি বলি, তাহলে অনেক সময় দেখবেন আমরা অনেক সময় খারাপ জিনিসগুলো অনেক সময় শিখি। যে আজকে এমন একটা লেকচারে গেলাম, ওই ব্যক্তিটা এমন একটা লেকচার দিচ্ছে, দেখে খুব খারাপ লাগছে। তো খারাপটা যদি আপনি শিখে যান, তাহলে কিন্তু সেটা হবে না।
ভালো জিনিসগুলোকে রাখতে হবে, খারাপগুলোকে ত্যাগ করতে হবে, এটা সবাই জানি। সরব পাঠ এবং আবৃত্তি। সরব পাঠ করলে কি হয়, উচ্চারণটা শুদ্ধ হয়, আর আবৃত্তি করলে উচ্চারণের সঙ্গে ছন্দ অলঙ্কারের একটা তাল যুগসূত্র সৃষ্টি হয়। আবার সবথেকে বড় ব্যাপার, আপনি স্কুল কলেজে যদি আপনার স্কুলে যদি তাৎক্ষণিক বক্তৃতা বা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করান, তাহলে শিশুদের মধ্যে ওই যে কথন দক্ষতা খুব তাড়াতাড়ি বিকশিত হবে। যেমন আমি আমার স্কুলে অনেক সময় একটা খেলা খেলাই। এই খেলাটার নাম জানি না, নাম মনে নেই ভাই, নাম বলতে পারবো না। তো খেলাটার বিবৃতি এই ধরনের যে, ধরে নিন আমার ক্লাসে এবার 20 জন ছাত্র রয়েছে, আমি 20টা কাগজের টুকরো নিলাম। 20টা কাগজের টুকরো নিলাম, তো 20টার মধ্যে যেমন 4টার মধ্যে লিখলাম আম, 4টার মধ্যে লিখলাম বিদ্যালয়, 4টার মধ্যে লিখলাম ধরে নিন চক, 4টার মধ্যে লিখলাম কলম, আরও 4টার মধ্যে লিখলাম ধরো খাতা। এবার এইগুলাকে সবগুলাকে একসঙ্গে মিশ্রিত করলাম, মিশ্রিত করে বললাম যে তোমরা এক একটা কাগজ হাতে নাও। তখন যে ব্যক্তি যে কাগজের টুকরোটা পাবে, যেমন আমার একটা স্টুডেন্ট আছে, তার নাম হচ্ছে এ স্টুডেন্টটা যদি তার কাছে যে কাগজটা গেছে, কাগজে যদি কলম লেখা থাকে, তো সে কলম নিয়ে 1 মিনিট বা 2 মিনিট কিছু বলবে, একদম ওয়াচ টাইম ঘড়ি দেখে, ঘড়ির স্টপ ওয়াচ লাগিয়ে, কোনো দিন 1 মিনিট করি, কোনো দিন 2 মিনিট করি, এটা নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে, এটা মানে পরিস্থিতি বুঝে। ছাত্র বেশি হলে সময়টা কমিয়ে নিলাম, আর ছাত্র কম থাকলে সময়টা একটু বাড়িয়ে নিলাম। তো এই কলম দিয়ে তুমি 1 মিনিট কিছু বলো, কলম দিয়ে বাক্য কয়েকটা বলো, তোমার যা মনে হয়। বা যে কেউ যদি আম যায়, তাহলে সে আম নিয়ে কিছু বলবে, দ্যাট ইজ কল তাৎক্ষণিক বক্তৃতা। তো এই ধরনের যদি সে করে বা আপনারা করাতে পারেন, তাহলে তার কথন দক্ষতাটা বিকশিত, অর্থাৎ হঠাৎ কি বলতে হবে, এবার সে তো জানে না কী বলতে হবে, হঠাৎ করে তাকে বলতে হচ্ছে। তো হঠাৎ করে সে বলবে, কি বলবে সে, এই যে চিন্তাকে সংগঠিত করে সে যে বলছে, 1 নম্বরে বলেছিলাম না, চিন্তাকে সংগঠিত করা। এই চিন্তাকে সংগঠিত করে সে যখন তাৎক্ষণিক বক্তৃতার মাধ্যমে বলবে, তখন তার কথন দক্ষতাটা বৃদ্ধি হবে। এইভাবে আপনারাও করতে পারেন। তো কথন দক্ষতা বিকাশে শিক্ষকের ভূমিকা কি, আমরা একটু এক ঝলক দেখে নিই। শ্রেণীকক্ষে যখন কার্যাবলীর সময়, শিক্ষক নির্দিষ্ট সময় নির্ধারণ করবেন। শ্রেণীকক্ষে কখন কার্যাবলী হবে, শিক্ষক একটা নির্দিষ্ট সময় দেবেন। 2 জনের মধ্যে অথবা কয়েকজনের দল গঠন করে তিনি ওই কার্যাবলী পরিচালনা করবেন। শিক্ষক কী করবেন, একটা কাজ দেবেন এবং কাজের জন্য একটা সময় দিয়ে দেবেন যে আগামী 10 মিনিট তোমরা এই কাজটা করো। এই কাজের জন্য তিনি 2 জনকে দিতে পারেন, বা 4-5 জনকে বা 10 জনকে দিয়ে একটা গ্রুপ বানিয়ে দিতে পারেন, যে তোমরা সবাই মিলে এই 10 জন মিলে এই কাজটা করো, এই 5 জন মিলে ওই কাজটা করো, ওই 4 জন মিলে ওই কাজটা করো, দল বেটে দিতে পারেন। কার্যাবলীটা সহজ সরল হবে, যেটা কাজ দিবেন সেটা যেন খুব সহজ হয়, শিশুরা যেন খুব সহজে কাজটা করতে পারে, তার ক্ষেত্রে যেন জটিল না হয়, তার কষ্টের না হয়। শিক্ষকের নির্দেশ যেন পরিষ্কার এবং স্বচ্ছ হয়। শিক্ষক যে কথাটা বলছেন, তিনি যে নির্দেশটা দিচ্ছেন, অর্থাৎ যে কাজের জন্য বলছেন, কাজে যেটা নির্দেশ, সেটা যেন পরিষ্কার হয়, এবং পরিষ্কার বলতে মানে ক্লিয়ার, কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে, কোনো জাবড়া না থাকে কথার মধ্যে, শিশু যাতে পরিষ্কারভাবে বুঝতে পারে যে এক্স্যাক্টলি সে কী করতে যাচ্ছে। শিক্ষক আদর্শ কথার নমুনা দেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে তিনি টেপ রেকর্ডার, অডিও, রেডিও বা দূরদর্শনের প্রোগ্রাম দেখাতে পারেন, যে ভালো করে সুন্দরভাবে কথা বলতে গেলে কী করে কথা বলতে হয়, এগুলা তিনি নমুনা দেখাতে পারেন। প্রয়োজন হলে তিনি টেপ রেকর্ডারে তিনি বক্তৃতা শোনাতে পারেন, বা রেডিও বা দূরদর্শনের প্রোগ্রামগুলো দেখাতে পারেন। শিক্ষার্থীদের বলার বিষয় নির্বাচনে শিক্ষক স্বাধীনতা দেবেন, যে তোমার যা ইচ্ছা তুমি তা বলো, ঠিক আছে, এই টপিক থেকে তোমার যা মনে হয় তুমি তা বলো, তাকে বলতে স্বাধীনতা দিন, ঠিক আছে। কখনো হালকা বিষয়, কখনো বা একটু কঠিন বিষয় বেছে দেবেন, বিষয়গুলো আপনি বেছে দেবেন, কখনো একটু হালকা দেবেন, কখনো একটু টাফ দেবেন, কিন্তু সে যা বলে তাকে বলতে দিন, তখন তার মধ্যে সাহসটা বৃদ্ধি পাবে। শিক্ষক শিক্ষার্থীদের নিজের মতামত প্রকাশের সুযোগ দেবেন, এর মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বাড়বে। শিক্ষক শিক্ষিকাদের আপনি নিজের মতামত প্রকাশের সুযোগ দেবেন, এর মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বাড়বে, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি তারা যদি মতামত প্রকাশ করতে না পারে, তাহলে তারা বোরিং ফিল করবে। শিক্ষক প্রয়োজনীয় আলাদাভাবে শিক্ষার্থীদের উচ্চারণের ত্রুটি বা জড়তা সংশোধন করতে পারেন।
আচ্ছা, ভালোভাবে কথা বলার কিছু বৈশিষ্ট্য, যেমন কথার মধ্যে স্পষ্টতা থাকা চাই, ক্ল্যারিটি, শ্রবণযোগ্যতা, অডিওবিলিটি, যেমন কিছু কথা আছে যেটা শোনা যায় না, ঠিক আছে, কার্যকারিতা, সাবলীল ভঙ্গি, কথা বলার মধ্যে অনেক ভঙ্গি আছে ভাই, ভঙ্গিগুলা ঠিক রাখতে হবে। তারপর বাকপটুত্ব বা বাগ্মিতা যাকে বলা হয়, স্বতঃস্ফূর্ততা, ফ্লুয়েন্সি, কথার মধ্যে একটা ফ্লুয়েন্সি থাকতে হবে। তারপর একটা সৌন্দর্য বিধান থাকতে হবে, এইগুলা দেখে রাখুন। যেমন ভালোভাবে কথা বলার বৈশিষ্ট্য কোনটি নয়, নিচের কোনটি ভালোভাবে বা আদর্শ কথা বলা বৈশিষ্ট্য নয় বলে এখান থেকে 3টা দিয়ে আরও কোথা থেকে আরও জোট করে আরও একটা দিয়ে দেবে। তো এইগুলো আপনি দেখে রাখুন, ঠিক আছে। সহজগুরু অ্যাপ্লিকেশনে আপনারা এই পিডিএফটা পেয়ে যাবেন আমাদের কোর্সে। তো আজকে আমরা শ্রবণ এবং কথন নিয়ে পুরো ডিটেলস আমরা আলোচনা করলাম। আমরা পঠন এবং লিখন নিয়ে পরবর্তী ক্লাস দিচ্ছি, ঠিক আছে। আজকে এই পর্যন্ত বিদায় নেব। পরবর্তী ক্লাসে আমরা পঠন এবং লিখন, এই যে ভাষার দক্ষতা, পঠন এবং লিখন নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আমরা ডিসকাস করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই টপিক থেকে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। পরবর্তীতে পঠন এবং লিখন শেষ করে আমরা এই ভাষার দক্ষতা নিয়ে আমরা এমসিকিউ আপনাদেরকে কিছুটা প্র্যাকটিস করাবো, ঠিক আছে। ভালো থাকবেন, জয় হিন্দ।